আসসালামু আলাইকুম। অবিরাম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। তানিয়া ইসলাম। রাত্রি শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। আমাদের হাতে চলে এসেছে নির্বাচন নিয়ে গুরুত্বপূর্ণ সংবাদ। প্রথমেই জানিয়ে দিব ৮ ফেব্রুয়ারি বিএনপির ঢাকার নির্বাচনী জনসভা বাতিল। এখন জানিয়ে দিব ৫ জানুয়ারি ২০১৪ কলঙ্কিত নির্বাচনের সেই দিনগুলো। তারপর জানিয়ে দিব এক ব্যক্তি নির্ভর পাশা দিচ্ছে ১০,০০০ নির্বাচন পর্যবেক্ষক। এবং সর্বশেষ জানিয়ে দেব যারা নিজেদের দল সামলাতে পারেন না তারা কিভাবে দেশ চালাবেন, জামায়াত আমির। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত জানার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর আপনাদের এলাকায় কোন দলের সাপোর্ট বেশি তা কমেন্ট করুন। এখন বিস্তারিত। ৮ ফেব্রুয়ারি বিএনপির ঢাকার নির্বাচনী জনসভা বাতিল। বিএনপি ৮ ফেব্রুয়ারি ঢাকার নির্বাচনী জনসভা বাতিল করেছে। এর পরিবর্তে ৮ ও ৯ তারিখ ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের বিভিন্ন প্রান্তে নির্বাচনী বক্তব্য দেবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার ৬ ফেব্রুয়ারি সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এসব কথা বলেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, বৃহস্পতিবার আমরা একটি কর্মসূচি ঘোষণা করেছিলাম। পরবর্তীতে নেতাদের সভায় আলাপ আলোচনা করে ৮ তারিখের সমাবেশ বাতিল করেছি। এ সময় দলের চেয়ারম্যান তারেক রহমান উত্তর ও দক্ষিণের বিভিন্ন নির্বাচনী এলাকায় জনসভা করবেন। ঢাকা মহানগরীতে কেন্দ্রীয় যে জনসভা করার কথা ছিল আপাতত তা বাতিল ঘোষণা করা হয়েছে। এ সময় জাকসুর নবনির্বাচিত ভিপি আব্দুর রশিদ জিতু বিএনপিতে ও কেন্দ্রীয় হল সংসদের বিভিন্ন পর্যায়ের নির্বাচিত ছাত্রনেতারা ছাত্রদলে যোগদান করেন। ৫ জানুয়ারি ২০১৪ কলঙ্কিত নির্বাচনের সেই দিনগুলো। ২০১৪ সালের ৫ জানুয়ারি অনুষ্ঠিত ১০ম জাতীয় সংসদ নির্বাচনের পরদিন প্রথম আলোর ছাপা পত্রিকায় প্রকাশিত একটি প্রতিবেদনের শিরোনাম ছিল ঢাকা ১৮তে মিনিটে ১৮ ভোট। ঢাকা ১৮ আসনের অর্থাৎ উত্তরার একটি কেন্দ্র কাওলা সরকারি প্রাথমিক বিদ্যালয়। ভোট গ্রহণের দিন সেখানে দিনভর ছিলেন প্রথম আলোর একজন প্রতিবেদক। তিনি লিখেছেন, সারা দিন কেন্দ্রটি ছিল প্রায় ফাঁকা। ভোট গ্রহণ সময়ের শেষ ১.৫ ঘণ্টায় তিনি ১১৫ লোককে কেন্দ্রে যেতে দেখেছেন। কিন্তু শেষ ১.৫ ঘণ্টায় ভোট গ্রহণ দেখানো হয় ১,৫৮৩টি। ভোটের পরদিন প্রথম আলোর ছাপা পত্রিকার প্রধান শিরোনাম ছিল জাল ভোট, কলঙ্কিত নির্বাচন। কলঙ্ক শুধু জাল ভোটের নয়, এই প্রথম বাংলাদেশে একটি নির্বাচন হল যেখানে অর্ধেকের বেশি ১৫৩টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছিলেন প্রার্থীরা। কলঙ্ক শুধু জাল ভোট ও বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় নয়, ভোটের দিন ব্যাপক সহিংসতা হয়েছিল। মারা গিয়েছিলেন অন্তত ১৯ জন। প্রথম আলোর খবরে বলা হয়েছিল, ভোটের দিন এত মানুষের প্রাণহানির ঘটনা আগে ঘটেনি। ৩ জানুয়ারি রাত থেকে ভোটের আগের দিন রাত ১০টা পর্যন্ত হিসাবে ১১১ শিক্ষা প্রতিষ্ঠানে আগুন দেওয়া হয়, যেগুলোতে ভোট কেন্দ্র করা হয়েছিল। আরও ১০০ কেন্দ্রে হামলা ও ব্যালট ছিনতাইয়ের ঘটনা ঘটে। কলঙ্কের দিক আরও একটি ছিল, সেটি হল আমরা আর মামুরা ধরনের নির্বাচনটিতে অংশ নিয়েছিল ক্ষমতাসীন আওয়ামী লীগ ও তাদের গৃহপালিত দলগুলো। বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে সেই নির্বাচন বর্জন করেছিল। আসলে আওয়ামী লীগ সরকার তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে বিরোধীদের ভোট থেকে দূরে রাখার কৌশল নিয়েছিল, কারণ আওয়ামী লীগ সরকারের জনপ্রিয়তা কমে যাচ্ছিল। ২০১৩ সালের ১০ অক্টোবর প্রথম আলোর জনমত জরিপ ধরে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছিল, এখন নির্বাচন হলে ৫০.৩% মানুষ বিএনপিকে ভোট দিতে চান, আওয়ামী লীগকে ভোট দিতে চান ৩৫% মানুষ। হেরে যাওয়ার আশঙ্কায় আওয়ামী লীগ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনের পথে হাঁটেনি। একতরফা ও পাতানো নির্বাচনের মধ্য দিয়ে গণতন্ত্রের মুখোশে স্বৈরতন্ত্রের যাত্রা শুরু হয়। গণতন্ত্রের মুখোশে স্বৈরতন্ত্র কায়েম করার কৌশলটি পুরনো। সেন্ট্রাল ইউরোপিয়ান ইউনিভার্সিটির ডেমোক্রেসি ইনস্টিটিউটের গবেষণা ফেলো আন্দ্রেস শেডলার তার দ্য মেনু অফ ম্যানিপুলেশন নিবন্ধে ২০০২-এ দেখিয়েছেন, আধুনিক একনায়ক শাসকেরা সরাসরি গণতন্ত্রকে অস্বীকার করেন না,
বরং তারা নির্বাচন আয়োজন করেন, কিন্তু এমনভাবে যেখানে ফল সবসময় তাদের পক্ষে যায়। একনায়ক শাসকের ম্যানিপুলেশন বা কারসাজির মেনুর মধ্যে থাকে ভোটারদের ভোট দেওয়া থেকে দূরে রাখা, বিরোধী প্রার্থীদের নির্বাচনের বাইরে রাখা, সুযোগের অসমতা, ভয়-ভীতি দেখানো, ভোট চুরি, ফলাফল জালিয়াতি, নির্বাচন পরবর্তী প্রশাসনিক বাধা ইত্যাদি। আমরা দেখতে পাই ২০১৪ সাল ও পরের দুই জাতীয় নির্বাচনে প্রায় সবকটি কৌশল প্রয়োগ করেছিল আওয়ামী লীগ। ২০১৪ সালে তারা ১৫৩টি আসনে প্রতিদ্বন্দ্বিতাহীনতা নিশ্চিত করে ভোটারদের সিদ্ধান্ত নিতে দেয়নি। বিএনপি ও জামায়াতকে নির্বাচনের বাইরে রেখেছিল। নির্বাচনে ব্যাপক জালিয়াতি হয়েছিল এবং পরে বিএনপি ও জামায়াতের আন্দোলন দমন করেছিল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দিয়ে। করা হয়েছিল হাজার হাজার মামলা। এক ব্যক্তিনির্ভর পাশা দিচ্ছে ১০,০০০ নির্বাচন পর্যবেক্ষক। নিজের বাসার একটি কক্ষকে তিনি বানিয়েছেন সংস্থার কার্যালয়। এটি সে অর্থে কার্যালয় নয়, মূলত সংস্থাটির নির্বাহী পরিচালক সৈয়দ হুমায়ুন কবিরের বাসা। লোকবল বলতে তিনি একজনই। অথচ এই সংস্থা এবারের সংসদ নির্বাচন ও গণভোটে ১০,০০০-এর বেশি পর্যবেক্ষক দিচ্ছে। নাম সর্বস্ব এই বেসরকারি সংস্থা বা এনজিওর নাম পিপলস অ্যাসোসিয়েশন ফর সোশ্যাল অ্যাডভান্সমেন্ট বা পাশা। পাশার কার্যালয় হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার বরমপুর গ্রামে। সৈয়দ হুমায়ুন কবির নিজেই পাশার সর্বেসর্বা। ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে পাশাকে সবচেয়ে বেশি পর্যবেক্ষক নিয়োগ করার অনুমোদন দিয়েছে নির্বাচন কমিশন ইসি। এবারের সংসদ নির্বাচন ও গণভোটে পর্যবেক্ষণে অনুমতি পেয়েছে ৮১টি দেশি সংস্থার ৫৫,৪৫৪ জন। এর মধ্যে পাশারই আছে ১০,৫৫৯ জন, অর্থাৎ মোট দেশি পর্যবেক্ষকের ১৯%। অনুসন্ধানে দেখা গেছে পাশার নিজস্ব কোনো কর্মী না থাকলেও তাদের ১২৭টি আসনে এবারের নির্বাচন পর্যবেক্ষণের অনুমোদন দেওয়া হয়েছে। এমনিতে স্বেচ্ছাসেবী এই সংস্থার নিজস্ব কোনো প্রকল্প নেই। অন্যান্য এনজিওর সহযোগী হিসেবে এটি কাজ করে, কিন্তু এবার ভোট পর্যবেক্ষণে তারাই সহযোগী হিসেবে অন্য এনজিওকে নিয়োগ দিচ্ছে। অন্য কোনো পর্যবেক্ষক সংস্থার অনুমোদিত পর্যবেক্ষকের সংখ্যা পাশার ধারে কাছেও নেই। পাশার পর দ্বিতীয় সর্বোচ্চ সংখ্যক পর্যবেক্ষক অনুমোদন পেয়েছে কমিউনিটি অ্যাসিস্ট্যান্স ফর রুরাল ডেভেলপমেন্ট বা কার্ড। আর ১,০০০-এর বেশি পর্যবেক্ষক দিচ্ছে এমন সংস্থা আছে ১৫টি। স্থানীয় সংস্থাগুলো নির্বাচন পর্যবেক্ষণ করতে চাইলে তাদের ইসিতে নিবন্ধিত হতে হয়। বর্তমান ইসি আগে নিবন্ধিত সবকটি পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন বাতিল করে নতুন করে নিবন্ধনের আবেদন আহ্বান করে গত বছরের ২৭ জুলাই। ৭ নভেম্বর প্রথম ধাপে ৬৬টি দেশি পর্যবেক্ষক সংস্থাকে নিবন্ধন দেয় ইসি। সেখানে পাশার নাম ছিল না। এরপর ডিসেম্বরে পাশা সহ আরও ১৫টি সংস্থাকে নিবন্ধন দেয় ইসি। ৮ ডিসেম্বর নিবন্ধন পাওয়া মোট ৮১টি সংস্থার তালিকা প্রকাশ করে ইসি। ভোটের দিন ভোটার ও ইসির অনুমোদিত ব্যক্তিরা ছাড়া কেউ ভোটকেন্দ্রে ঢুকতে পারেন না। অনুমোদিত হিসেবে পর্যবেক্ষকরা ভোটকেন্দ্রে গোপন কক্ষ ছাড়া অন্য সব জায়গায় যাওয়ার সুযোগ পান। ভোট গণনার সময়ও তারা থাকতে পারেন। সার্বিকভাবে নির্বাচন কেমন হল তা পর্যবেক্ষণ করে নির্বাচন শেষে ইসিতে লিখিত প্রতিবেদন দিতে হয় সংস্থাগুলোকে। যারা নিজেদের দল সামলাতে পারেন না তারা কিভাবে দেশ চালাবেন? জামায়াতে আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, যারা নিজেদের দল সামলাতে পারেন না তারা কিভাবে দেশ চালাবেন। ৫ অগস্টের পর তারা নিরীহ মানুষদের মামলা দিয়ে খাজনাপাতি তুলেছেন। মানুষ তাদের প্রতি অতিষ্ঠ। শুক্রবার ৬ ফেব্রুয়ারি সকাল ১০টায় বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার পাতারহাট আরসি কলেজ মাঠে নির্বাচনী জনসভায় তিনি এইসব কথা বলেন। ডাক্তার শফিকুর রহমান বলেন, জীবন দিতে রাজি আছি, কিন্তু কোনো মায়ের ইজ্জত দিতে রাজি নই। কেউ কেউ ষড়যন্ত্র শুরু করেছিল, কিন্তু তা তাদের দিকেই ফিরে গেছে। আমি যেটা বলিনি সেটা নিয়ে মিথ্যাচার করা হচ্ছে। আমরা দেশে মা ও মেয়েদের নিরাপত্তা নিশ্চিত করব। তিনি বলেন, আমরা বিজয়ী হলে দেশে আর কোনো বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ঘটবে না। ৫ অগস্টের আগে অহরহ এ ধরনের ঘটনা ঘটেছে। জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে কোনো মানুষ বিচার বহির্ভূত হত্যার শিকার হবে না। তিনি বলেন, দেশে বহু নিরীহ মানুষকে হত্যা করা হয়েছে।
দেলোয়ার হোসেন সাঈদীকে নির্মমভাবে হত্যা করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, এ ধরনের ঘটনা আর হতে দেওয়া যাবে না। জামায়াত আমির বলেন, আমরা জামায়াতে ইসলামীর বিজয় চাই না, আমরা 18 কোটি মানুষের বিজয় চাই। আমরা বিজয়ী হলে দেশের সব মানুষ বিজয়ী হবে। তিনি বলেন, সবার সমান অধিকার নিশ্চিত করে সবাইকে নিয়ে একটি সুন্দর দেশ গড়তে চায় জামায়াতে ইসলামী, যেখানে বিচার ব্যবস্থাও সবার জন্য সমান হবে। দুর্নীতির বিষয়ে তিনি বলেন, আমরা দুর্নীতির ডাল বা পাতা ধরে টান দেব না, আমরা ঘাড় ধরে টান দেব। চাঁদাবাজি করতে দেওয়া হবে না, চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, 28 লাখ কোটি টাকা লুটপাট করে পাচার করা হয়েছে। এই টাকা ফিরিয়ে আনতে হলে যারা লুটপাটের সঙ্গে জড়িত নয় তাদেরকেই ক্ষমতায় আনতে হবে। যারা লুটপাট করেছে তারা কখনো এই টাকা ফেরত আনবে না। তিনি বলেন, আমরা ক্ষমতায় এলে বিচার হবে সবার জন্য সমান। সাধারণ মানুষ অপরাধ করলে যেমন বিচার হবে, রাষ্ট্রপতি অপরাধ করলেও একই বিচার হবে। দলের উপর নির্যাতনের প্রসঙ্গ তুলে ধরে ডাক্তার শফিকুর রহমান বলেন, জামায়াতে ইসলামীর অফিসে যেতে দেওয়া হয়নি, সংগঠন নিষিদ্ধ করা হয়েছে, নিবন্ধন বাতিল করা হয়েছে। তিনি বলেন, একমাত্র জামায়াতে হাজার হাজার কর্মীকে আটক করা হয়েছে, ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে, চাকরি থেকে বাদ দেওয়া হয়েছে। এসবের পরও তারা জনগণের জন্য কাজ করে গেছে। তিনি বলেন, আমাদের হাতে অঢেল সম্পদ ছিল না, কিন্তু ঝড় জলোচ্ছ্বাসে আমরা মানুষের পাশে থেকেছি। 5 তারিখের পর যখন সুযোগ পেয়েছি তখন কারও বিরুদ্ধে কোনো প্রতিশোধ নেইনি, কোনো মামলা করিনি। আমরা মানুষের সম্পদের পাহারাদার হিসেবে কাজ করেছি। ভোট প্রসঙ্গে জামায়াত আমির বলেন, 12 তারিখের প্রথম ভোট হবে গণভোট। হ্যাঁ ভোট, পরের ভোট হবে দাঁড়িপাল্লায়। একটাবার সুযোগ দেন, কোনো ধর্ম বা বর্ণের বৈষম্য থাকবে না, যার যার যোগ্যতা অনুযায়ী দেশ গড়া হবে। তিনি বলেন, বাংলাদেশ থাকবে, তবে তার চরিত্র বদলে যাবে, এটি হবে গণমানুষের বাংলাদেশ। দর্শক, আজকের সংবাদ ছিল এ পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিন আর ভিডিওটি শেয়ার করে আপনার বন্ধুদেরকে জানার সুযোগ করে দিন। ধন্যবাদ।